আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতকে তিনি গুজরাটের মতো করে তুলবেন। 1 দশকের বেশি গুজরাট শাসন করেছেন তিনি। তার সমর্থকরা গুজরাটকে উন্নয়নের সাহসী মডেল মনে করে। তারা গুজরাটের উন্নত রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা এবং রাজ্যের আয় বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। মোদীর নেতৃত্বের যে স্টাইল সেটা তিনি গুজরাট থেকেই রপ্ত করে এসেছেন। এখন সেটা দিয়ে তিনি ভারতের রাজনীতি বদলে দিচ্ছেন। কিন্তু এই রূপান্তরের আরেকটি দিক রয়েছে অন্ধকার। অর্থনৈতিক লাভের সাথে সাথে মোদীর কৌশল সমাজের বিভাজনকে প্রকট করছে, বৈষম্য বাড়াচ্ছে এবং একদল মানুষকে অন্যদের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে। মোদীর গুজরাট মডেল ভারতকে বদলে দিয়েছেন। কিছু অর্জন হলেও মারাত্মক অনেক উদ্বেগের বিষয় সেখানে রয়ে গেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এ সময় অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েই প্রচারণা হয় বেশি। রাজ্যে 2 অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। শিল্প কারখানা, উৎপাদন ব্যবস্থা এবং পেট্রোকেমিক্যালের বিকাশ হয়েছে। নতুন মহাসড়ক, বন্দর, বিদ্যুৎ প্ল্যান্ট গড়ে উঠেছে। বিনিয়োগকারীরা গুজরাটে ভিড় করেছে। মোদীর ব্যবসা বান্ধব নীতি তাদেরকে আকৃষ্ট করেছে। তিনি গুজরাটে লাল ফিতার দৌরাত্ম্য কমিয়েছেন, কর ছাড় দিয়েছেন আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছেন। সব মিলিয়ে গুজরাটের অর্থনীতি বদলে গেছে। ভারতের অনেকেই সেটাকে উন্নয়নের মডেল হিসেবে গ্রহণ করেছে। মোদী এই কৌশল পুরো ভারতের জন্য প্রয়োগ করেছেন। 2014 সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। তখন থেকেই অবকাঠামো প্রকল্প বিস্তারের চেষ্টা করেছেন তিনি। নতুন মহাসড়ক, বিমানবন্দর আর উচ্চগতির রেললাইন নির্মাণের কাজ চলছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য মেড ইন ইন্ডিয়ার মতো কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে, ভারতের জিডিপিও বেড়েছে। 2024 সালে ভারতকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের পুঁজিবাজার চাঙ্গা হয়েছে। শহরগুলোতে উঁচু উঁচু ভবন নির্মাণ সম্পন্ন হচ্ছে। মোদীর সমর্থকরা এগুলোকেই অগ্রগতি মনে করছে। কিন্তু বাস্তবতা হলো অর্থনীতির যেটুকুই বা অর্জন রয়েছে সেটার সুবিধা সবাই পাচ্ছে না। গুজরাটের প্রবৃদ্ধির সুবিধা পেয়েছিল শহরের মানুষ, সম্পদশালী গোষ্ঠী। গ্রামীণ সম্প্রদায় এবং নিম্ন আয়ের মানুষেরা এসব অর্জন দেখতে পায়নি। এখন জাতীয় পর্যায়েও একই ধারা পুনরাবৃত্তি হচ্ছে। 2024 সালে একটি জরিপ চালানো হয়। সেখানে দেখা গেছে ভারতের শীর্ষ 1% মানুষ দেশের পুরো সম্পদের 40%-এর মালিক। অন্যদিকে নিচের দিকের 50% মানুষের সম্পদের পরিমাণ মাত্র 6%। অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হলেও কর্মসংস্থান বাড়েনি। তরুণ ভারতীয়রা কাজ পেতে হিমশিম খাচ্ছে। জনসংখ্যার অর্ধেকই হলো কৃষক। তারা নিজেদের আয় নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। সরকারের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটির মতো নীতির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। মোদীর অর্থনৈতিক কৌশলে ফল পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা শুধু ধনীরা পাচ্ছে, গরিবরা সেখানে আরও পিছিয়ে পড়ছে। মোদীর গুজরাট মডেল শুধু অর্থনীতি কেন্দ্রিক নয়, এখানে ক্ষমতা নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। গুজরাটে মোদী ক্ষমতা কেন্দ্রীভূত করেছিলেন। স্থানীয় নেতা ও প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতাশূন্য করে দেওয়া হয়েছিল। কঠোর হাতে শাসন করেছিলেন তিনি। নিজের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সমর্থকরা এতে খুশি হয়েছিল, কিন্তু এতে জবাবদিহিতা নষ্ট হয়েছে। সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ভিন্ন মতকে সুযোগই দেওয়া হয়নি। ভারতের শাসন ব্যবস্থাও এখন এই নিয়মেই চলছে। কেন্দ্রীয় সরকারের কর্তৃপক্ষকে মোদী শক্তিশালী করেছেন। ভারতের 28টি রাজ্যকে এর ধকল সহ্য করতে হচ্ছে। বিশেষ করে যেসব রাজ্যে মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সরকার নেই, সেই রাজ্যগুলো টের পাচ্ছে যে তাদের প্রভাব কমে আসছে। বিরোধী দল অভিযোগ করেছে যে ক্ষমতা কুক্ষিগত করার জন্য মোদী সংবিধানের অপব্যবহার করছেন। গুজরাটের এক মানহানি মামলার কারণে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পার্লামেন্টে অবৈধ ঘোষণা করা হয়েছিল। এই ধরনের সিদ্ধান্তের কারণে বিরোধী রাজনীতিকদের টার্গেট করার আশঙ্কা বেড়ে গেছে। আদালত এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো প্রায়ই বিজেপির বাইরের অন্যান্য রাজনীতিবিদদেরকে টার্গেট করছে, হয়রানি করছে। গণতন্ত্রের যে জবাবদিহিতা আর ভারসাম্য থাকে, এর মাধ্যমে সেটা দুর্বল করে ফেলা হয়েছে। মোদীর সমর্থকরা দাবি করে ক্ষমতা কেন্দ্রীভূত করার কারণে ঐক্য আর কর্মদক্ষতা বেড়েছে।
তারা বলে বৈচিত্র্যপূর্ণ জাতিকে শাসনের জন্য শক্তিশালী নেতা দরকার, কিন্তু সমালোচকরা এখানে বিপজ্জনক একটা ধারা দেখতে পাচ্ছে। মিডিয়া চাপ আছে, বহু মিডিয়া সরকারের দলে ভিড়ে গেছে। বিচার বিভাগ এক সময় স্বাধীন ছিল, এখন তার মোদির নীতির পক্ষ নিতে শুরু করেছে। এই সব পরিবর্তনই গুজরাটের অনুকরণে হচ্ছে। সেখানে মোদির ক্ষমতার সামনে বিরোধী দলগুলোর প্রায় কোনো সুযোগই ছিল না। ফলে তথাকথিত গণতন্ত্র সেখানে এমন হয়ে গেছে যে সরকারকে চ্যালেঞ্জ করার মতো তেমন কোনো কণ্ঠস্বরই আর অবশিষ্ট ছিল না। মোদির গুজরাটের আরেকটি বৈশিষ্ট্য ছিল হিন্দু জাতীয়তাবাদ। বিজেপির আদর্শের একেবারে কেন্দ্রে রয়েছে এটি। 2002 সালে গুজরাটে হিন্দু আর মুসলিমদের মধ্যে ভয়াবহ দাঙ্গা হয়। 1000-এর বেশি মানুষ সেখানে নিহত হয়। এদের অধিকাংশই ছিল মুসলমান। মোদী সরকার শুধু সেটা ঠেকাতেই ব্যর্থ হয়নি, বরং উগ্র হিন্দুদের পরোক্ষভাবে উস্কানি ও সহায়তা করার অভিযোগ রয়েছে মোদির বিরুদ্ধে। মোদি অবশ্য সেটা কখনো স্বীকার করতে চান না। এই দাঙ্গার ঘটনা সেখানে গভীর ক্ষত রেখে গেছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন বেড়ে গেছে। আবাসন থেকে শুরু করে চাকরি, শিক্ষা, সব জায়গায় বৈষম্যের শিকার হয়েছে গুজরাটের মুসলিমরা। হিন্দু জাতীয়তাবাদের এই এজেন্ডাও জাতীয় পর্যায়ে নিয়ে গেছেন নরেন্দ্র মোদী। তার সরকার ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরছে। দেশের সেকুলার সংবিধানকে তিনি পদদলিত করে যাচ্ছেন। 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে তার সরকার। এই আইনের অধীনে প্রতিবেশী দেশগুলো থেকে আসা শুধু অমুসলিমদের নাগরিকত্বের প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। অন্যদিকে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। অনেকেই এই আইনকে মুসলিম বিদ্বেষী মনে করেন। গরু কোরবানি নিষিদ্ধ করে আইন করা হয়েছে। এই আইনের কারণে উগ্র হিন্দুরা মুসলিম ও নিম্ন বর্ণের বিভিন্ন গোষ্ঠীর উপর নির্যাতন শুরু করেছে। 2025 সালে মোদীর সরকার হিন্দু জাতীয়তাবাদী ও দলিত বর্ণের নেতা বি.আর. আম্বেদকরের জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেছেন। সমালোচকরা বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে সরকার আম্বেদকরের অর্জন থেকে সুবিধা নিতে যাচ্ছে, কিন্তু একই সাথে দলিতদের বিরুদ্ধে নির্যাতনও তারা চালিয়ে যাচ্ছে। হিন্দু পরিচয়ের উপর যেভাবে জোর দেওয়া হয়েছে সেটা সামাজিক বিভাজনকে আরও গভীর করেছে। ভারতের জনসংখ্যার 14% হল মুসলিম। তারা বহুভাবে বৈষম্যের শিকার হচ্ছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ বেড়ে গেছে। শহুরে এলাকাগুলোতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন বেড়েছে। মুসলিমদেরকে শহরের অনুন্নত এলাকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিজেপি তাদের বয়ানে সংখ্যালঘুদের প্রায় বহিরাগত হিসেবে উল্লেখ করে থাকে। তাদের এ ধরনের বক্তব্য উত্তেজনা আরও উস্কে দেয়। মোদীর সমর্থকরা এগুলো উপভোগ করেন। তারা মনে করে ভারত তার হিন্দু ঐতিহ্য ফিরে পাচ্ছে। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে দেশের বৈচিত্র্যপূর্ণ শিকড়কে ধ্বংস করা হচ্ছে। ভারতের বৈচিত্র্যপূর্ণ সমাজ একসময় তাদের শক্তি ছিল। মোদীর নতুন কৌশলের অধীনে সেটা ভেঙে পড়ছে। মোদীর গুজরাট মডেল ভারতের পররাষ্ট্রনীতিতেও প্রভাব ফেলেছে। গুজরাটের নেতা হিসেবে মোদী বৈশ্বিক বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। রাষ্ট্রকে একটা সুযোগের কেন্দ্র হিসেবে তুলে ধরছেন। প্রধানমন্ত্রী হিসেবে ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। ভারতকে তিনি বিশ্বগুরু বা বিশ্বের শিক্ষক হিসেবে আখ্যা দিয়েছেন। ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনা প্রচার করেছেন তিনি। 2023 সালে ভারতের মহাকাশযান চাঁদে অবতরণ করেছিল। আবার G20 সম্মেলনের আয়োজন করে তাদের বৈশ্বিক ইমেজ বেড়েছে বলে মনে করছে তারা। মোদীর যে আগ্রাসী অবস্থান তার শিকড় রয়ে গেছে গুজরাটের মধ্যে। এতে ঝুঁকি বাড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস দমন নীতির নামে আগ্রাসী অবস্থান নিয়েছেন তিনি। এতে যে কোনো উত্তেজনায় জোরালো সামরিক পদক্ষেপের শঙ্কা বেড়ে গেছে। কিছুদিন আগেও কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে 4 দিন ধরে সংঘাতে জড়িয়েছিল মোদী সরকার। মোদী জনগণের সামনে এটাকে ভারতের বিজয় হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোকেও তারা দূরে সরিয়ে দিয়েছে। এই দেশগুলো ভারতকে এখন উৎপীড়ক হিসেবে দেখছে। কূটনীতির চেয়ে মোদীর সরকার শক্তি দেখাতেই বেশি আগ্রহী। এই কৌশল তার দেশের মধ্যে ভালো কাজ দেয়, কিন্তু তাদের আঞ্চলিক সম্পর্ককে সেটা ধ্বংস করে দিচ্ছে। ভারতকে গুজরাট বানানোর মোদীর প্রতিশ্রুতি নানাভাবে সত্যি হয়েছে। দেশের কিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে। অর্থনৈতিক সুবিধা পেয়েছে ধনীরা, গরিবেরা বঞ্চিতই রয়ে গেছে। কেন্দ্রীভূত ক্ষমতা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। হিন্দু জাতীয়তাবাদ সামাজিক বিভেদ বাড়াচ্ছে।
আগ্রাসী পররাষ্ট্রনীতি অন্য দেশের সাথে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। মোদির সমর্থকরা তাকে ভিশনারি মনে করে। তাদের দাবি বিশৃঙ্খলা দেশকে তিনি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছেন। তার কাজের কৌশল আর নীতি বাস্তবায়নের বিষয়টিকে তারা প্রশংসা করে। কিন্তু সমালোচকরা বলছেন অন্তর্ভুক্তি বাদ দিয়ে তিনি নিয়ন্ত্রণের দিকে ঝুঁকেছেন। গুজরাটের যে প্রবৃদ্ধি সেটার সাথে আসে বৈষম্য আর বিভাজন। ভারত এখন সেই পথেই হাঁটছে। অর্থনীতির আকার বাড়লেও অনেকেই সেখানে নিজেদের খুঁজে পাচ্ছেন না। গণতন্ত্র নির্বাচনের মধ্যে থাকলেও ভিন্ন মতকে নিভিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বমঞ্চে ভারতকে ঝলমলে দেখানোর চেষ্টা করছে মোদী সরকার, কিন্তু দেশের ভিতরে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। গুজরাট মডেল হল দুধারী তলোয়ার। প্রবৃদ্ধি সাথে আসে বিভাজন। মোদির ভিশন ভারতকে বদলে দিয়েছে, কিন্তু পরিবর্তনটা ভালোর দিকে হয়নি। ভারতকে সামনে আগাতে হলে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে ভাবতে হবে। প্রবৃদ্ধির অজুহাতে বৈষম্য হালাল হতে পারে না। ক্ষমতা দিয়ে বাকস্বাধীনতা বন্ধ করা ঠিক নয়। ঐক্যের অর্থ বৈচিত্র্যকে ধ্বংস করা নয়। ভারত কি এই দুয়ের মধ্যে ভারসাম্য আনতে পারবে, নাকি গুজরাটের ত্রুটিগুলো ভারতে জাতীয়ভাবে প্রতিফলিত হতে থাকবে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।